নমস্কার বন্ধুরা, রিয়ার ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে একদম শরীরটা ভালো নেই, তাই আজকে একটু চিকেন রান্না করব। চলুন মাংসের জন্য যা যা লাগবে সব কেটে নিই। টমেটোটা প্রথমে কেটে নিই। তো টমেটোটা কেটে নেওয়ার পর আমি আলুগুলো ছাড়িয়ে ধুয়ে কেটে পিস করে নেব। মাংসতে বেশি আলু দেওয়ার দরকার নেই গো, তো দুটো আলু দিলেই আমার এখানে হয়ে যাবে। তো আমি দুটো আলু ছাড়িয়ে কেটে নেব। তো টমেটোটা আমার কাটা হয়ে গেলে এবার আমি আলুটা কেটে নিই। তো আলুটা কাটা হয়ে গেলে তারপর আমি আদা রসুন এগুলো সব ধুয়ে একবারে মিক্সিতে কেটে কুচিয়ে নেব। একদম কিচ্ছু খেতে পারছি না, তো ভাবলাম একটু চিকেনটা রান্না করে খেয়ে দেখি, একটু ভালো লাগলেও লাগতে পারে, কারণ ভাত মুড়ি তো এই সময় একদমই ভালো লাগছে না। তো ওই জন্য দিনের বেলা আর হয়নি, রাত্রেই করলাম। এখানে আমার আলুগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়ে গিয়েছে। তো এখন আমি আদাগুলো একটু খোসাগুলো ছাড়িয়ে নেব। আদা এই বটির পিছনে করে ছাড়ালেও ছাড়ানো হয়, আবার যদি অনেক আদা হয়, যখন অনেক মাংস রান্না হয় তখন একটা কাজ করবেন, চামচ নেবেন, চামচে করে ওই আদাগুলোর খোসাগুলো টানবেন, দেখবেন সব আদার খোসাগুলো এত সুন্দরভাবে উঠে যাবে, পরিষ্কার হয়ে যাবে, আর আদাটা দেখতেও ভালো লাগবে। দিয়ে ভালো করে আদা ধুয়ে নিয়ে মিক্সিতে একবারে ভরে দিয়েছি। আর রসুনগুলো আমি আগে থেকেই জলে দিয়ে রেখে দিয়েছিলাম, এই দেখুন। তো একবারে মিক্সিতে এগুলো ধুয়ে চটকে খোসা অনেকটা উঠে চলে যায়। তো মিক্সিতে ভরে দিলাম। এবার এটা আমি পেস্ট করে নেব। তখন আমি পেঁয়াজটা কেটে ধুয়ে কুচিয়ে নেব। পেঁয়াজটা যদি আধখানা করে কেটে জলে রেখে দেন না, তাহলে আর অতটা ঝাঁঝ লাগে না, চোখ দিয়ে জল বেরোয় না। তো আমার তাড়াহুড়ো ছিল, ওই জন্যে আমি অতটা সময় পাইনি কইটা কেটে রেখে দেওয়ার। তো আমি এই দেখুন সঙ্গে সঙ্গে কেটে ধুয়ে একদম জলে ধুয়ে কুচিয়ে রেখে দিচ্ছি। এবার আগে থেকে আধখানা করে কেটে রাখলে কি হয়, ঝাঁঝটা অতটা থাকে না, ঝাঁঝটা কেটে যায়। আমার সব এগুলো সব কাটা কমপ্লিট হয়ে গেল। তো এবার আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়ে আমি একবারে চলে যাব রান্নাঘরে। তো দেখাবো আপনাদেরকে যে কিভাবে মাংসটা রান্না করি। তো এমনি যে খুব মানে মশলা দিয়ে যে রান্না করব তা কিন্তু নয়, এমনি ঘরোয়া পদ্ধতিতেই সামান্য উপকরণ দিয়েই রান্নাটা করব। বাড়িতে সকলের পছন্দের রান্না তো সব সময় করে থাকি, বা শরীর খারাপ হলে সবার যত্ন করে থাকি। তো নিজের যত্ন করার জন্য তো আলাদা করে আর কোনো লোক নেই, তো নিজেকেই করতে হবে। নিজেকে ভালো রাখার দায়িত্ব তো নিজেরই। তো ভাবলাম যে একটু মুখের স্বাদ পাল্টানোর জন্য একটু চিকেনটা রান্না করেই খাই আজকে রাত্রিরে। চলুন, আমার সব সবজিগুলো কাটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি মিক্সিতে মশলাটা করে নিই। মিক্সিতে সব ভরে নিয়েছি। এবার কটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এই শুকনো লঙ্কাগুলো দিলে মাংসের কালারটাও খুব ভালো আসে, আবার ঝালটাও খুব ভালো হয়। তো মশলাটা করে নিলাম আমি। এই দেখুন মশলার কালারটা এরকম এসছে। তো কড়াইয়ে আমি এবার তেলটা অলরেডি বসিয়ে দিয়েছি। এই দেখুন তেলটা গরম হচ্ছে। তো আমি এই তেলের মধ্যে আলুগুলো এবার দিয়ে দেবো। এর মধ্যে আমি 5 ঘন্টা রেডি করে নিলাম। তো তেল ভালো মতো গরম হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম এই তেলের মধ্যে। আলুগুলো সব দিয়ে আমি ভালো করে আলুগুলো ভাজা ভাজা করে নেব। এর মধ্যে অল্প একটু নুন দিলাম যাতে আলুগুলো ভালো ভাজা হয় ভিতর থেকে। এখন হলুদটা দেবো না, একটু পরে দেবো। এরকম ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি হলুদটা দিয়ে দেবো। হলুদটা দিয়ে আর একটু ভালো মতো ভেজে নেব। দিয়ে তারপরে ভাজা হয়ে গেলে তারপরে আলুগুলো আমি নামিয়ে নেব। হলুদটা পরে দিলে আলুটা খুব ভালো ভাজা হয়। এই দেখুন তেলে আলুগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো একটা থালার মধ্যে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি অল্প কিছুটা চিনি দিয়ে দেবো, যাতে মাংসের কালারটা খুব ভালো আসে। এরপরে চিনিটাকে একটু ভালো মতো নেড়ে নেব। তো ভালো মতো নাড়া হয়ে গেলে তারপর আমি এতে গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। তার মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর কিছু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এটা আমি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ ভাজবো না, বেশিক্ষণ ভাজলে আবার গোটা মশলাগুলো পুড়ে যাবে। তো একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে একটু লবণ দিয়ে দেবো।
লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। নিয়ে তারপরে পেঁয়াজটা ভালো ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি টমেটোটা এর মধ্যে অ্যাড করে দেবো। টমেটো দিয়েও ভালো করে ভাজতে হবে। এটা ভালো করে টমেটো পেঁয়াজ গলে গেলে, তেলের মধ্যে গলে গেলে তারপর আমি মশলাগুলো দিয়ে দেবো। আমি যে মশলাটা পেস্ট করে রাখলাম, আদা রসুন আর শুকনো লঙ্কা, ওই মশলাটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। আর জিরে আর ধনে ওটা গুঁড়ো করা আছে। তো আমি মশলাটা এবার ভালো করে এই পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গিয়েছে, এবার মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে ভালো করে এই পেঁয়াজ আর টমেটোর মধ্যে ভাজা ভাজা করে নেব। এখন জল দেব না, ভালো করে আগে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। আদা রসুনের গন্ধটা কেটে গেলে তারপর আমি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দেওয়ার পরেও কিছুক্ষণ আমি এটা নাড়বো, নেড়ে তারপরে হলুদ গুঁড়ো দেবো। আমি আলুতে যেহেতু হলুদ আগে দিয়েছিলাম, তাই হলুদের পরিমাণটা এখন অল্পই দেবো, নাহলে বেশি হয়ে গেলে আবার হলুদের গন্ধ আসবে। তো এবার ভালো করে নাড়তে থাকবো, মশলাটা ভাজা ভাজা করতে থাকবো। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি একটু অল্প করে জল দেব, নাহলে মশলাটা লেগে যাবে। এখনই সঙ্গে সঙ্গে দেবো না, সঙ্গে সঙ্গে দিলে আবার মশলাটা ভালো ভাজা হবে না। তো এই দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো এরপরে আমি একটু এর মধ্যে মশলার মধ্যে একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায় বা লেগে না যায় কড়াইয়ে। তো জল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়তে থাকবো। তো মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি মাংসটা, এই মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি মাংসটা দিয়ে দেবো। বিয়ের আগে জানেন তো এই মাংস টাংস রান্না আমি জানতামই না, কিন্তু শ্বশুরবাড়ি এসে অনেক কাজ শিখে গেছি, যেগুলো আগে মানে প্রত্যেকটা মেয়েই জানে না। তো এই দেখুন মশলাটা ভালো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। মাংসটা দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো। তো রান্না করতে করতে শ্বশুরবাড়ি এসে অনেক এক্সপিরিয়েন্স বেড়ে যায়। যেমন এঁচড় কাটতে পারতাম না, তারপরে ভালো করে চিংড়ি মাছ বাছতে পারতাম না, মাংস রান্না করতে পারতাম না, এখন সব শিখে গেছি। তারপর মোচা কাটতে পারতাম না, মোচা রাঁধতেও জানতাম না কীভাবে রাঁধতে হয়। এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ধনে গুঁড়োটা দিতেই ভুলে গেছি। তো আমি এখনই দিয়ে দেবো ধনে গুঁড়োটা, কারণ মাংসটা তো আমি অনেকক্ষণ ঢাকা দিয়ে কষে কষে রান্না করব। তো মশলার সাথে এটা ধনে গুঁড়োটা ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি এবার নাড়তে থাকবো, নাড়তে থাকবো আর থালা ঢাকা দিয়ে দিয়ে মাংসটা করতে থাকবো। এই ভাপে যতটা ভালো মাংস রান্না হয়, আপনার এমনি খোলা রান্না করলে অতটা ভালো হয় না। তো নুনটা আমি এর সাথেই অ্যাড করে দেবো। নুন এখন অ্যাড করলে কি হয়, মাংসর ভিতর পর্যন্ত মশলা নুন সব একসাথে ঢুকে যায়। তো তাতে মাংসের স্বাদটা আরও বেশি ভালো হয়। পরে নুন দিলেও হবে, কিন্তু এখন নুন দিলে মানে মাংস টেস্টটা আরও বেশি ভালো হয়। নুন ঝালটা সব একসঙ্গে মানে সম পরিমাণ হয় আর কি। এবার আমি ঢাকাটা দিয়ে দিয়ে কষতে থাকবো মাংসটার। একবার করে ঢাকাটা খুলে দেখবো যাতে আর কি মাংসটা লেগে না যায়। এই দেখুন মাংসটা কত সুন্দর হয়েছে, নাড়া হয়েছে। আবার আমি ঢাকা দিয়ে দেবো। এইভাবে করতে থাকবো মাংসটা। পোলট্রি মাংস রান্না করতে কি হয়, বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই ভাপেই মাংসটা রান্না হয়ে যায়। তো এই দেখুন মাংসটা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো আর আমি করবো না মাংসটা। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো, নেড়ে তারপরে আমি জল দিয়ে দেবো। তো পোলট্রি মাংস যত নাড়বেন তত মাংস খেতে বেশি টেস্ট হবে। আর যখনই দেখবেন তেল ছেড়ে দিয়েছে, মানে জানবেন মাংসটা কমপ্লিট হয়ে গেছে কষানো। তারপরেই আপনারা আলুটা দিয়ে একটু নেড়ে তারপরে জল দিয়ে দেবেন। বেশি জল দেবেন না, বেশি জল দিলে আবার চিকেনটা আবার খেতে ভালো লাগবে না। চিকেনে অল্প জল দিয়েই রান্না করতে হয়। যত কষা কষা হবে তত চিকেন বেশি ভালো হবে। এবার যেহেতু আমরা ভাত দিয়ে খাবো, কজন খাবো তো 4 জন মতো খাবো, তো এখানে আমাদের একটু জল দিতে হবে। খুব গাঢ় গাঢ় করলেও আবার ভাতটা ভালো করে মেখে খাওয়া হবে না। এই দেখুন পুরো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে পুরো মাংসটা রেডি করে নিয়েছি। এবার চিকেন কারি মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবো। এই যে ডিমটা দিয়েছি দেখছেন, এই ডিমটা হচ্ছে আমার কাকা শ্বশুর চিকেন খান না, তো ওনার জন্য এই ডিমটা দিয়েছি। উনি ডিমটা খাবেন, আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার ছাড়িয়ে
একবার ঝোলের মধ্যে ফেলে দেবো। ঝোল আলু সব খাবেন, অথচ চিকেনটা খাবেন না, ওনার গন্ধ লাগে। তো পুরো কমপ্লিট রান্নাটা। ধন্যবাদ।